আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। রাইমার মা বিস্ময়ে চোখ বড় করে তাকলেন। তিনি মাথা নেড়ে বললেন, না না বড় চাচা, ছোট ভাই এমনি আমার ছেলে মেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছে, আর কিছু লাগবে না। আমি জানি না এই ঋণ আমি কিভাবে শোধ করব। জান একটু গম্ভীর স্বরে দৃঢ়ভাবে বলল, আপু, ঋণ শোধ করবেন ভেবে আমাকে লজ্জা দেবেন না। আমি ওদের বড় ভাই হিসেবে দায়িত্ব নিয়েছি। ওদের যা যা দরকার সব আপনার বাসায় পৌঁছে যাবে। আমার অ্যাসিস্ট্যান্ট সব সামলে নেবে। শুধু আপনার কাজ দুটো, ওদের মানুষের মতো মানুষ করে তোলা আর নিজের খেয়াল রাখা। জাউনের কণ্ঠে দৃঢ়তার ঘোর যেন মুহূর্তেই নীরব হয়ে গেল। রাইমার আম্মু আর সামলাতে পারলেন না, আবারও হামা করে কেঁদে উঠলেন। কিন্তু চারপাশ থেকে সবাই এগিয়ে এসে তাকে সান্ত্বনা দিলেন। কিছুক্ষণ হাসি কান্নায় ভরা আলাপচারিতার পর অবশেষে ওদের নিয়ে যাওয়া হলো কমিউনিটি হলে। জায়ন আর তিয়াশা উঠল আলাদা করে। ওদের জন্য জায়নের কালো মার্সিডিস অপেক্ষা করছিল। বাড়ির সবার চোখে মুখে তখন রয়ে গেছে মিশ্রিত আবেগের ছাপ। কেউ খুশির অশ্রু মুছছে, কেউ বা নতুন আশার আলোয় বুক ভরাচ্ছে। এবি ভাই, জোশ লাগতেছে আমার, তাই না? শালা বউরে আজকে পাগল কইরা ছাড়ো। আকাশ নিচে শেওড়ানি পরে মাথায় ঝকঝকে পাগড়ি গুজে বারবার আয়নায় নিজেকে দেখছে। উচ্ছ্বাসে ভেসে উঠল ওর গলায়। সে বিয়ের উত্তেজনা আর দুষ্টু মিষ্টি আত্মবিশ্বাস কেমন যেন টকবক করছিল। কথাটা শুনি রায়ন নিজের ট্যাক্সিডোর কলার ঠিক করতে করতে মুচকি হেসে কাটাই কাটাই কথা ছুড়ে দিল। তাহলে তো ভাই তোমার কমিউনিটি হলে যাওয়ার দরকার নাই, বরং সরাসরি পাবনার হসপিটালে একটা সিট বুক করে রেখো। রুহি আপু তোমায় দেখলেই যদি পাগল হয় তাহলে বিয়ের আর কি প্রয়োজন। রায়ানের কথার ভঙ্গিতে ঘর ভরে উঠল হো হো করে হাসিতে। ইউভি নাজিম তো প্রায় গড়াগড়ি খাচ্ছে হাসতে হাসতে। কিন্তু আকাশের মুখের ভঙ্গি মুহূর্তে বদলে গেল। রাগে চোখ লাল, দাঁত কিরমির করছে। রায়ানের বাচ্চা, তোর কিন্তু খুব মুখ চলতেছে। রায়ান হাসি থামালো না, বরং আরও বাড়িয়ে দিল। হেসে সে আকাশের দিকে এগিয়ে সে কাঁধে চাপু দিয়ে বলল, চিল ব্রো, বিয়ে করতে যাচ্ছি, মিষ্টি মুখ নিয়ে যাও। এরকম মুখ করে গেলে রুহি আপু তো বিয়ের মঞ্চ থেকেই পালাবে। আকাশ জানে এই রায়ানের সঙ্গে তর্কে গেলে তার নিজেরই হার হবে। তাই দাঁতে দাঁত চেপে মুখ বন্ধ করলো। চোখ কুচকে শুধু রাগ চাপলো বুকের ভেতর। পরিস্থিতি যখন একটু টান টান, তখনই নাজিম হেসে আলাপ ঘুরিয়ে দিল। তো শালাবাবু সমন্ধি, কবে বেরোবে তোমরা মালদ্বীপসের জন্য? নাজিমের প্রশ্নে ইউভি উত্তর দিল গম্ভীর গলায়। নাজিম ভাই, ভাইয়া বলেছে রাতেই বেরোবি। রায়ান তখন বিস্ময়ে চোখ বড় বড় করে বলে উঠল, কি তোমরা মালদ্বীপস যাচ্ছ ভাইয়া? আমিও যাব। ইউভি কিছু বলতে যাবার আগে আকাশ দেরি না করে ছট করে রায়ানের মাথায় একটা ঠাস করে চাপড় বসিয়ে দিল। আমরা যাচ্ছি হানিমুন করতে, তুই কি করতে যাবি রে? বড় হ, বিয়ে কর, তারপর আবারও যাবো আমরা সবাই মিলে। রায়ান মাথায় হাত বুলাতে বুলাতে বিড়বিড় করে নিজের মনে গজগজ করলো। তোমার বোনের বয়স হয় নাই হানিমুনে যাওয়ার। না, আমার হয়েছে। তো আমি কিভাবে যাই হানিমুনে? থাক, পরেই যাব। আকাশ ভ্রু কুচকে বলল। কি বিড়বিড় করছিস রে? আকাশের গলা কানে আসতেই রায়ান দ্রুত নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে একটু বাঁকা হাসি দিয়ে বলল, ভাবছিলাম আমার হানিমুনে তোমাদের মতো আপদ নিয়ে আমার হানিমুন খারাপ করতে চাই না। বড় ভাই যে কেন নিয়ে যাচ্ছে তোমাদের আল্লাহই জানে। কথাটা বলার সঙ্গে সঙ্গেই আকাশে চোখ রাগে চকচক করে উঠল। ইউভিও গম্ভীর মুখে তাকালো রায়ানের দিকে। দুজনের মেজাজ একসঙ্গে চড়ে উঠতেই রায়ান ফিসফিস করে হেসে দরজার দিকে দৌড় দিল। বেরিয়ে যেতে যেতে সেই হেসেই চলল। পেছনে নাজিমও সেই হাসি চেপে রাখতে পারল না। মুখ ঢেকে হেসে হেসেই রুম থেকে বেরিয়ে গেল। রুমে তখন দাঁড়িয়ে আছে বর্ষাজে দুই পুরুষ, আকাশ আর ইউভি। চোখে রাগে দুষ্টু মিষ্টি ঝিলিক, মনে নতুন জীবনের অদ্ভুত আলোড়ন। মুহূর্তে ওরা দুজনই চুপ হয়ে গেল। বাইরে রায়ানের দুষ্টামি ভেসে আসছে কানে, আর ভেতরে বুকের ভেতর কেবলই ধুকপুক করছে। নিজের প্রিয় মানুষকে পাওয়ার অস্থিরতা, হাসি, রাগ, দুষ্টামি আর স্বপ্ন সব মিলিয়ে যেন নতুন জীবনের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। বিলাসবহুল কমিউনিটি হলটা যেন আলোকমালায় ঝলক আর ফুলের সাজে একেবারে স্বপ্নপুরীর মতো ঝকঝক করছে। চারপাশে অতিথিদের ভিড়, কোলাহল আর হাসির ঝিলিক। প্রতিটা কোণে যেন উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে চৌধুরী পরিবার, আরোহীর পরিবার, বৃষ্টির শ্বশুরবাড়ির লোকজন সবাই এসে গেছে।
পরি জেমসের হাত ধরে অপরূপ সাজে তার পরিবারের সঙ্গে প্রবেশ করলো। যেন চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। সাগরে পৌঁছেলে, আহানে পৌঁছেলে, পলাশের মেয়ে আর বউ নিয়ে সবাই এসে বসেছে নিজেদের জায়গায়। হলটা ভরে উঠেছে পরিচিত মুখে, আত্মীয়তার আবেশে। এই ভিড়ের ভেতরও আলাদা করে সবার চোখ আটকে আছে এক জায়গায়, জায়ন আর তিয়াশার উপর। জায়ন নিজের বাহু দিয়ে তিয়াশার কোমর এমনভাবে জড়িয়ে রেখেছে যে নড়বার কায়দাই নেই তার। অতিথিদের ভিড়ের মধ্যে সবাই তাদের দিকে চুপিসারে নিয়ে তাকাচ্ছে। তিয়াশা মনে মনে ভীষণ অস্বস্তি হচ্ছে, কিন্তু মুখে কিছু বলছে না, কারণ চারপাশে অতিথিদের সমাগম। তাই মুখে ভদ্র হাসি রেখে সবাইকে আপ্যায়নে ব্যস্ত। তিয়াশার ভেতর ভেতরে অস্থির হয়ে উঠছিল। মুখে হাসি রেখেও দাঁত চেপে ধীর গলায় জায়নের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ছাড়তে কি নেবে? সবাই তাকিয়ে আছে আমাদের দিকে, আমার লজ্জায় ডুবে যেতে ইচ্ছে করছে। জায়ন যেন এসব মুহূর্ত ভীষণ উপভোগ করছে। অতিথিদের আপ্যায়ন করতে করতে দুষ্ট হাসি টেনে নরম গলায় উত্তর দিল, তাহলে যা চাইবো তাই দিবি জান। লজ্জায় ডুবতে হবে না, কয়েক ঘন্টা অপেক্ষা করো, তোমায় এমন জায়গায় ডোবাবো যেন কল্পনারও বাইরে। তিয়াশা কথার মানে বুঝে এর আগে চোখ বড় করে তাকালো, ঠোঁট কামড়ে বলল, অসভ্য, শুধরাবে না কখনো। জায়ন মৃদু হাসি দিয়ে সেদিকে তাকালো, চোখে যেন ভয়ঙ্কর খুনছুটি ঝিলিক। তুই ছাড়া বাকি কেউ জানে না আমি কতটা ভয়ঙ্কর অসভ্য। তিয়াশা জানে এই লোক একবার শুরু করলে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলবে, তাই অন্যদিকে মোড় ঘোরাতে গলায় বিরক্তি মেখে বলে উঠল, আমার ফ্রেন্ডরা এসে গেছে, ওদের কাছে যাব। ছাড়ো আমায়, ভাইয়ারাও আসবে, গেট ধরতে হবে। কথাটা শুনে জায়নের চোখ কঠিন হয়ে উঠল। ভুরু কুঁচকে ভয়ানক দৃষ্টি ছুড়ে দিয়ে গম্ভীর গলায় বলে উঠল, ওইসব গেট ফেট ধরতে গেলে আমি কিন্তু প্রমিস ভুলে যাব। তোকে ধরে এমন আছাড় মারবো না যে বেড থেকে উঠতে পারবি না। ওখানে এক গাদা ছেলে থাকবে, ইউভি আকাশের ফ্রেন্ডরা। আমি কি শুধু শুধু আগে আগে এসেছি? আমার বউ আমাকেই সামলে রাখতে হবে, একটা মাত্র কলিজার টুকরো আমার। সেদিকে কেউ তাকালে এইসব প্রোগ্রামের আল্লাহ হাফেজ করে দেবো আমি। তিয়াশা বিরক্তিতে নাক মুখ ফুলি গজগজ করে বলল, অন্তত ফ্রেন্ডদের কাছে তো যেতে দাও। আমি কি বিয়ে দেখতে এসেছি নাকি স্ট্যাচু হয়ে দাঁড়াতে এসেছি? এরপর আর দেরি করলো না জায়ন। মুহূর্তের মধ্যে তিয়াশাকে কোলে তুলে নিল। হঠাৎ ভারসাম্য হারিয়ে তিয়াশা দ্রুত জায়নের কলে জড়িয়ে ধরল। লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে তার। চারপাশে মানুষের চোখ এড়িয়ে জায়ন হেঁটে গিয়ে এক সোফায় বসিয়ে দিল তাকে, যেন নিজের কবজে রাখতেই হবে। পাশে বসে জায়ন হেসে বলল, এবার শান্ত হয়ে বসে থাক, তবে আমার সঙ্গে থাকতেই হবে। আমি পরীকে ডেকে দিচ্ছি, আমার ওই তুর্কিশ ফ্রেন্ডও আসবে, তোকে বলেছিলাম না? তিয়াশা ভুরু উঁচিয়ে তাকালো, নরম গলায় বলল, হ্যাঁ তুমি বলেছিলে, তো এখনো আসেনি কেন? জায়ন ঠোঁটের কোণে রহস্যময় হাসি টেনে উত্তর দিল, ফোন করেছিল নিজেই, বললো একটু লেট হবে আসতে। এভাবে উৎসবমুখর ভিড়ের ভেতর দাঁড়িয়ে আলাদা এক জগৎ তৈরি করেছে দুজন। একদিকে জায়নের দুষ্টামি আর দখলদারি, অন্যদিকে তিয়াশার লজ্জা, বিরক্তি আর অস্থিরতার মিশ্রণ। হাসি, রাগ, ভালোবাসা আর অধিকার সব মিলিয়ে যেন মুহূর্তে তাদের চারপাশের কোলাহল মিলিয়ে গেছে। বাকি আছে শুধু দুজন, নীরব খুনসুটি আর অদ্ভুত টান। ওদের কথার মাঝেই কমিউনিটি সেন্টারের আলোক ঝলমলে প্রাঙ্গণে হঠাৎ যেন সবাই একসঙ্গে নিঃশ্বাস আটকে তাকালো গেটের দিকে। দুই লালপরি যেন আসমান থেকে নেমে এসেছে, টুকটুকে লাল বেনারসি আভাই আচ্ছাদিত। মুখ নিচু করে লজ্জার আবরণে ধীরে ধীরে পা বাড়িয়ে ভেতরে আসছে অনন্যা আর আরোহী। এমন সৌন্দর্যের সামনে মুহূর্তেই সমাগমে সব কোলাহল স্তব্ধ হয়ে গেল, যেন বাতাসও নিঃশব্দে শুধু এই দৃশ্যটাকে উপভোগ করছে। সুরাইয়া বেগম আর তাহসান সাহেব মেয়েকে দেখে থমকে গেলেন, চোখের কোণ ভিজে উঠল। খুশি সেই অশ্রু গড়িয়ে পড়ল গালে। তাদের চোখে যেন ভেসে উঠল অতীতের সব ছবি। সেই ছোট্ট মেয়ে অনন্যা, যে একদিন কাঁদতে কাঁদতে স্কুলে যেত, মায়ের আঁচল ছাড়া এক পাও চলতে পারত না। আজ সে লাল শাড়িতে বধূ সাজে দাঁড়িয়ে। এক অদ্ভুত অনুভূতি তাদের বুক ভরিয়ে দিল। একদিকে শান্তি, মেয়ে বিয়ের পর একই বাড়িতে থাকবে, কিন্তু আবার বুকের ভেতর কষ্ট, কারণ বিয়ের পর মেয়ে অন্য কারোর জীবনে দাবি হয়ে যাবে। অন্যদিকে মোজাম্মেল সাহেব আর তার স্ত্রীর চোখের পানি যেন থামতেই চাইছে না। আরোহীর এই কনের সাজে তাদের চোখে আনন্দের মতোই কষ্ট নিয়েও এলো।
এই রূপ যেন স্পষ্ট করে দিয়ে গেল আজকের পর থেকে তাদের সবচেয়ে প্রিয় মেয়ে আর কেবল তাদের একান্ত থাকবে না, অন্য কারো জীবনের অংশ হয়ে যাবে। যদিও সান্ত্বনা এই যে আরোই এখনই পুরোপুরি বিদায় নিচ্ছে না, 3 বছর পর আকাশের সংসারে যাবে। তবু এই মুহূর্তটা বাবা মায়ের বুকের ভেতর কেমন যেন শূন্যতা তৈরি করছিল। ছেলের বিয়ের খুশিতে আশরাফ সাহেবের মুখ জ্বলজ্বল করছে, যেন তিনি ভিতরে ভেতরে আনন্দে ভেসে যাচ্ছেন। তার হাসির ঝলক, অতিথিদের সঙ্গে মেলামেশা সব কিছুতেই বোঝা যাচ্ছিল আজ তিনি পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ। পনির সাহেবের ভেতরও যেন একই রকম আবেগ কাজ করছিল। নিজের পরিবারের এই মিলন মেলার দিনে বুক ভরে আনন্দ অনুভব করছিলেন। এদিকে তিয়াশার অবস্থা অন্যরকম, চোখে আছে অস্থিরতা। তার ইচ্ছে করছে দৌড়ে গিয়ে বান্ধবী অনন্যা আর বনুর পাশে দাঁড়াতে, কিন্তু এই ঘাটতারা বাঘের বাচ্চা বরের অবাধ্য দখলদারি তাকে একেবারেই ছাড়ছে না। তাই সে তার ডাগর ডাগর চোখে একেবারে মায়াভরা চাহনিতে জায়নের দিকে তাকে নরম গলায় মিনতি করে বলল, জান, ওদের কাছে যেতে দাও না বর, প্লিজ। এই যান শব্দটা শোনা মাত্রই জায়নের বুকের ভেতর যেন ভূমিকম্প নেমে এলো, যেন তার সব কিছু থমকে গেল। সেই মধুর সম্বোধন শুনে মনে হলো প্রাণটাই বুঝি ফুঁড়ে বেরিয়ে হাতে চলে আসবে। নিঃশ্বাস আটকে গেল, বুকে ধুকপুকানি দ্রুত হয়ে উঠল। হঠাৎই সে তিয়াশার হাত শক্ত করে ধরে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, এসব বলিস না জান, বিয়ে দেখা বাদ দিয়ে এখনই বাসায় নিয়ে চলে যাব। তারপর একটু থেমে আবার নরম গলায় কৌশলী ভঙ্গিতে বলে উঠল, ঠিক আছে, যেতে দিতে পারি, তবে একটা শর্তে। তিয়াশা কৌতূহল ভরা চোখে তাকিয়ে বলল। তখন যেন ঠোঁটে বাঁকা হাসি টেনে নিয়ে আঙ্গুল বাড়িয়ে তার নরম কোমল গাল আলতো করে টেনে বলল, আগামী 1 সপ্তাহ আমি যা বলবো তাই তোমার শুনতে হবে। তিয়াশার ভেতরে তখন একরাশ অস্থিরতা। ওদের কাছে যাওয়ার তাড়নায় সে না বুঝে ছটফট করে বলে উঠল, ওকে ওকে বর, সব কিছুতে রাজি, এবার যাই প্লিজ। তার কথার সঙ্গে সঙ্গে জান ভুরু উঁচু করে আবারও সেই চেনা দুষ্টু হাসি টেনে নিয়ে জিজ্ঞেস করলো, প্রমিস তো? তিয়াশা অধীর গলায় উত্তর দিল। হ্যাঁ হ্যাঁ, প্রমিস। জান তখন তৃপ্তির হাসি মেখে চোখে দুষ্টু ঝিলিক নিয়ে বলল, ওকে যা, তবে তবে মনে রাখিস আমার নজর কিন্তু সারাক্ষণ তোর দিকেই থাকবে, আর গেট ধরার পাশে যেন তোকে একবারও না দেখি। তিয়াশা তখন তৃপ্তির নিঃশ্বাস ফেলে মাথা নেড়ে সম্মতি দিল আর এক দৌড়ে ছুটে গেল অনু আর আরোহীর কাছে, যেখানে পাশে দাঁড়িয়ে ছিল বৃষ্টি, মারিয়া আর পরি। আর যেমন একভাবে তাকিয়েছে তিয়াশার যাওয়ার দিকে। তারপর একটা বাঁকা হাসি দিয়ে সেও চলে গেল জেমস, সাগর, পলাশ, আহানদের কাছে। তিয়াশা প্রথমে অনুকে জড়িয়ে ধরতেই তার চোখে মুখে এক অদ্ভুত উচ্ছ্বাস ফুটে উঠল, যেন বরের বউয়ের সাজে বান্ধবীকে দেখে সে নিজের বুকের ভেতর জমে থাকা আনন্দ আর আবেগ আর ধরে রাখতে পারছে না। তার স্নেহ ভরা গলায় কথাগুলো যেন গল গল করে বেরিয়ে এলো। ওয়াও বনু, তোকে দেখে আমার ভাইয়া আজ একেবারে পাগল হয়ে যাবে। অনু হঠাৎ লজ্জে লাল হয়ে গেল, তার মুখের কোণে এক টুকরো মিষ্টি হাসি ঝলকে উঠল। মাথা সামান্য নিচু করে মৃদু গলায় সে ফিরতি খোঁচা দিয়ে বলল, আর তোমায় রোজ দেখে আমার ভাইয়া তো এমনিতেই পাগল হয়ে আছে, এখন শুধু পাবনায় পাঠানো বাকি। এই এক লাইনই যেন পুরো পরিবেশ হেসে গড়িয়ে পড়ল। পরি, মারিয়া আর আরোহী একসঙ্গে দম ফাটানো হাসিতে ফেটে পড়ল। এমনকি তিয়াশাও চুপ থাকতে পারল না, কিন্তু হঠাৎই নিজের গাল লাল হয়ে গেল। সে সামলে নিতে না পেরে একেবারে লজ্জায় মাথা নিচু করে ফেল। ঠিক তখনই আরোহী হঠাৎ মুখ অন্যদিকে ফিরিয়ে নিল, ঠোঁট বাঁকিয়ে দুষ্টু মিষ্টি রাগের সুরে খেপিয়ে বলল, বনুর সঙ্গে খাতের হয়ে গেল, এখানে আমি আছি, কেউ কি দেখতে পাচ্ছে না? তিয়াশা দুষ্টু হাসি নিয়ে অনুকে ছেড়ে এবার আরোহীকে জড়িয়ে ধরে খুনছুটি ভরা সুরে ফিসফিস করে বলল, তুই তো আমার চুমু বেবি, আজকে তোকে দেখে আমার ভাইয়া সত্যি আবারও টাসকি খাবে বেবি, লাল পরি লাগছিস। এমন সময় মারিয়া হেসে চোখ মুছতে মুছতে মজা করে বলে উঠল, রুহি ভাবি, আমার ভাইয়া হার্ট সার্জারি হবে বলে কথা, কিন্তু তোমাকে দেখে যতবার টাসকি খায় আমার ভয় হয় উনি না একদিন হার্টের রোগী হয়ে বসে থাকে। সবে একসাথে ফেটে পড়ল হাসিতে। কারোর হাসি থামছে না, কারো আবার হেসকে উঠে যাচ্ছে। সেই হাসির ভিড়ের মধ্যে বৃষ্টি গভীর ভঙ্গিতে কিন্তু মিষ্টি কণ্ঠে বলে উঠল, আমাদের ভাইগুলো এক একজন অবতার, আর এই অবতারদের ফিরে আমরা বেচারির একেবারে নিষ্পাপ হয়ে এসে পড়েছি। বৃষ্টির নাটকীয় ভঙ্গি আর কথার শেষে আবারও সবাই হো হো করে হেসে উঠল, যেন স্টেজ হাসির ঝড়ে তুলে উঠল।
কিন্তু আমাদের এই নিষ্পাপ ফ্রেন্ডদের মধ্যে সেই উলয়চণ্ডী ফ্রেন্ডটা কোথায়? মালটা বলেছিল রাস্তায়, এখনো আসলো না। পরি কথাটা বলেই এমন ভঙ্গিতে চারিদিকে তাকালো যেন এখনই যদি রুবিনা এসে পড়ে তবে ঝট করে ধরে শাসন করে দেবে। চোখে মুখে অস্থিরতা বিরক্তির সাথে মিশে আছে মজা করার ভঙ্গি। এরপরই আরোহী দম ধরে রাখা হাসিটা ছেড়ে দিয়ে ঠোঁট বাঁকিয়ে বিরক্তি ভরা গলায় বলে উঠল, ও আজকে আসুক, কোন চিপায় গিয়ে পড়ছে কে জানে। ফোন করলে পাওয়া যায় না, না তো ফোন ধরলে ঠিকঠাক কথা বলে। বদমাস বেডি, আসুক আজ, দেখে আমি কেমনি ছাড়ি। তার গলায় বিরক্তি থাকলেও চোখে মুখে ছিল এক অদ্ভুত আনন্দের ঝিলিক, যেন বন্ধুদের নিয়ে এমন বকাঝকা করাটাও আসলে আনন্দেরই অংশ। এর মধ্যে তিয়াসে হেসে আরোহীর গাল টেনে নরম স্বরে একটু গভীর ভঙ্গিতে বলল, এরকম বলিস না আমাদের রুবি বেবিকে, হয়তো কোনো সমস্যায় আছে বুঝিস। ওর আকদের দিন ওর হবু বর চলে গেল আকদ না করি। কেমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বলতো। ও যে তোর বিয়েতে আসছে এই অনেক বড় ব্যাপার। তিয়াসার গলায় ছিল মায়া, চোখে ছিল মমতার ঝিলিক, যেন ও সত্যি রুবিনার জন্য কষ্ট অনুভব করছে। তার কথাই এক মুহূর্তে চারপাশটা ভারী হয়ে উঠল। তিয়াসার কথা শুনে আরোহী আর পরি দুজনেই থেমে গেল। দুজনের মুখে দুষ্টামি মিলিয়ে গিয়ে এলো নিঃশব্দ বোঝাপড়ার ছাপ। তার দুজনেই বুঝল তিয়াসা ঠিকই বলেছে, রুবিনার ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। এর মধ্যে তাদের চোখ গিয়ে আটকালো হলগেট পেরিয়ে আসা এক ঝলমলে রূপসী রমণীর উপর। গাঢ় নীল রঙা সিকোয়েন্সের শাড়ি পরে ফুলহাতা ব্লাউজে যেন আলো ছড়াচ্ছে রুবিনা। ঢেউ খেলানো চুলগুলো কাঁধের ওপর ছড়িয়ে পড়ছে। মাঝে মাঝে সে হাত দিয়ে চুল সরিয়ে আবার হাসি ছুড়ছে দূর থেকেই তাদের দিকে। ঠোঁটে পিঙ্ক লিপস্টিক, মুখে হালকা মেকআপ আর গলায় হালকা জুয়েলারি, সব মিলিয়ে তাকে আজ যেন কোনো সিনেমার নায়িকা থেকে একটুও কম লাগছে না। রূপের ঝলকে যেন মুহূর্তেই সবাইকে ঘায়েল করে দেবে সে। রুবিনাকে দেখে পরি হাঁ করে তাকে তিয়াসা আর আরোহীর উদ্দেশ্যে ফিসফিস করে বলে উঠল, এই মালটার না বিয়ে ভেঙে গেছে? তাহলে বেবিটারে এত বিবাহিত বিবাহিত কেন লাগছে? তার কণ্ঠে বিস্ময়ের সাথে লুকোনো খুনছুটি, চোখে মুখে মিশে আছে কৌতূহলের ঝলক। তিয়াসার সঙ্গে সঙ্গে চোখ পাকিয়ে পরির দিকে তাকে রাগভরা ভঙ্গিতে বলে উঠল, তোর কি দেখে ওকে বিবাহিত মনে হলো? যত সবাই যারা কথাবার্তা, আর ওর বিয়ে হলে আমরা জানবো না নাকি? অন্যদিকে আরোহী রুবিনার দিকে স্থির দৃষ্টি রেখে হেসে ফেল, যেন তার চোখ বিশ্বাস করতে চাইছে না। এ কি রূপ! হাসতে হাসতে এসে পরীর কথাই যোগ দিয়ে বলল, না রে বেবি, পরি ঠিকই বলছে। মালটা নাক দেয়, নাক ফুল, তারপর দেখ না কেমন যেন অন্যরকম লাগছে। অবশ্য তোরা সব হলো সুন্দরী, তোদের এক এক সময় এক এক রূপ গজায়, কে জানে কেমনে। তিয়াসা হেসে খুনছুটির ভঙ্গিতে কোনোই দিয়ে আরোহীকে গুতা মেরে বলল, নিজে কি কম সুন্দর? আর নাক ফুল পড়ছে তাই হয়তো ওরকম লাগছে। তার কণ্ঠে খোঁচা দেওয়ার আনন্দ, চোখে মুখে উজ্জ্বলতা, যেন বন্ধুদের নিয়ে এই খুনছুটির মাঝে বিয়ের আনন্দ দ্বিগুণ হয়ে উঠেছে। এর মধ্যে হাওড় ঝাপটার মতো এসে রুবিনা হেসে খেলে দুহাত মেলে ওদের দুজনকে জড়িয়ে ধরল। তার আলিঙ্গনে ছিল উষ্ণতা, আবার ভেতর ভেতরে এক অদৃশ্য শূন্যতার ছাপও লুকিয়েছিল। তারপর স্নেহমাখা অনুভূতি নিয়ে অনুকে জড়িয়ে ধরে ওর প্রশংসা করল। একটু পরে এসে আরোহীর হাত ধরে মিষ্টি হেসে এমন ভঙ্গিতে বলল, আমার বেবিটা তো মনে হচ্ছে আজকে আকাশ ভাইয়াকে এই রূপ দিয়ে খুন করে দেবে। তার কথায় যেন হাসির খুনসুটি মিশে গেল চারপাশে, কিন্তু চোখে কোথাও যেন চাপা কষ্টের ছায়া ঝলসে উঠছিল। আরোহী এক মুহূর্তের জন্য ভুরুকুচকে কৌতূহলী দৃষ্টিতে রুবিনার দিকে তাকিয়ে মৃদু রাগী ভঙ্গিতে বলে উঠল, আমার কথা বাদ দে, তুই বল তোরে কেন অন্যরকম লাগছে। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত মিশ্রণ, মজা করার ভঙ্গিও আছে, আবার সন্দেহের শীতল ছোঁয়াও রয়েছে। রুবিনা অবাক হয়ে চমকে তাকালো, ভুরু উঁচু করে অবিশ্বাসের সুরে বলল, কীরকম লাগছে? সে যেন কিছুই বুঝে উঠতে পারছে না, আর তার অস্বস্তিতা মুহূর্তে চারপাশে ছড়িয়ে গেল। আরোহী জবাব আসার আগেই পরি মুখে দুষ্টু হাসি নিয়ে হঠাৎ ঝাঁপিয়ে পড়া স্বরে বলে ফেল, বিবাহিত বিবাহিত। এক কথাতেই যেন চারপাশের আবহাওয়া বদলে গেল। কথাটা শোনা মাত্রই রুবিনা চোখ বড় বড় হয়ে গেল, তার নিঃশ্বাস যেন আটকে গেল, হাত দুটো অজান্তেই কাঁপতে শুরু করলো, ঠোঁট শুকিয়ে গেল, আর হঠাৎ করেই
গলায় যেন কিছু আটকে কাশি উঠে গেল তার। সেই কাশির মধ্যে লুকিয়ে রইল গভীর অস্বস্তি, আতঙ্ক আর অতীতের দগদগে চিতি। তিয়াশা ভয় পেয়ে দ্রুত দৌড়ে গেল টেবিল থেকে একটা পানির গ্লাস তুলে নিয়ে রুবিনার সামনে এগিয়ে দিল। তার কণ্ঠে অসন্তোষ আর মমতা একসাথে মিশে গিয়ে বেরিয়ে এলো। দেখলি তো, তোদের উল্টাপাল্টা কথায় ওর কাশি উঠে গেল। তিয়াশার চোখে রাগ ঝলসে উঠল, যেন সে নিজের বন্ধু রুবিনাকে কোনো দোষারোপ সহ্য করতে পারছে না। তিয়াশা রুবিনাকে ধীরে ধীরে সোফায় বসিয়ে দিল, তার কাঁধে হাত রেখে আশ্বাসের ছোঁয়া দিল। বাকি সবাইও দ্রুত এসে কাছে বসলো। চারপাশটা এক মুহূর্তে গম্ভীর হয়ে উঠল, যেন আনন্দের মাঝেই হঠাৎ অজানা এক ভারী ছায়া নেমে এলো। শুধু স্টেজে তখনও রয়ে গেল অনন্যা আর আরোহী। এদিকে জায়ন দাঁড়িয়ে ছিল তার বন্ধুদের সঙ্গে, ঠোঁটে হালকা হাসি, কিন্তু চোখের দৃষ্টি পুরোপুরি গিয়ে আটকে আছে তার বইয়ের দিকে। ভিড়ের মাঝেও সে যেন কেবল তাকে খুঁজে পাচ্ছে, তার প্রতিটা অঙ্গিভঙ্গি যেন জায়নের নজর কেড়ে নিচ্ছে। চারপাশে আবার হাসি আনন্দ ফিরতে শুরু করলো। এক একে সবাই এগিয়ে এসে আরোহী আর অনন্যার সাথে ছবি তুলতে লাগলো। ক্যামেরার ফ্ল্যাশে আলো ঝলসে উঠতে থাকলো, মুহূর্তগুলো বন্দী হয়ে যাচ্ছিল আনন্দময়ী ছবিতে। তারপর এক একে সবাই চলে গেল গেটের দিকে, বরযাত্রীদের জন্য গেট ধরতে। কিন্তু সেই কোলাহলের ভেতরও এক কোণে সোফায় পাশাপাশি বসে রইল তিয়াশা আর রুবিনা। দুজনের মনেই তখনও চাপা কথা আর অস্বস্তির ছায়া। আর সেই মুহূর্তেই জায়নও ধীর পায়ে এগিয়ে এসে তিয়াশার পাশে দাঁড়ালো। তার উপস্থিতি যেন এক নিঃশব্দ ভরসার মতো। চারপাশের ভিড়ের মাঝেই ওদের কাছে আসা যেন এক অন্যরকম গুরুত্ব নিয়ে এলো। কিছুক্ষণ ধরে পুরো হলঘর জুড়ে শুধু হাসি আনন্দ আর ক্যামেরার ঝলকানি। পরিবার, আত্মীয়, বন্ধু আর বান্ধবীরা সবাই নিজেদের মতো করে ফটোশ্যুটে ব্যস্ত। কেউ স্টেজে দাঁড়িয়ে দল বেঁধে ছবি তুলছে, কেউ আবার কনে বরের সাথে মিষ্টি মুহূর্তগুলো ধরে রাখছে। চারপাশে এক অদ্ভুত প্রাণচাঞ্চল্য ভরে উঠেছে পরিবেশ, যেন প্রতিটা মুখে সুখের আলো ঝলমল করছে। আকাশ আর ইউভির জন্য সাজানো হয়েছে একদিকের স্টেজ সোনালি আলোয় আর লাল সাদা ফুলে ভরা জমকালো সাজসজ্জা, যেখানে দুই পরিবারের লোকেরা সারি বেঁধে ছবি তুলছে। অন্যদিকে আলাদা এক স্টেজে বসানো হয়েছে আরোহী আর অনুকে। রাজকীয় সাজে তাদের ঘিরে রয়েছে হাসি খুশি ভিড়। তবে রীতিমতো নিয়ম করে দেওয়া হয়েছে, বিয়ের মুহূর্ত না আসা পর্যন্ত বরকনে মুখোমুখি দেখা হবে না, যেন আনন্দে ভরা ঐতিহ্যের নিয়মটাও ঠিকঠাক মেনে চলা হয়। কিন্তু এই নিয়মের মাঝেই হালকা হাসির রেশ ছড়িয়ে গেল, কারণ জায়ন এসব নিয়ম কিছুই মানেনি। আসলে জায়নের সেই বিয়ের দিনটাই ছিল একেবারে আলাদা। তার চোখে তখন ছিল শুধু এক অদম্য তাড়না, কখন তার বউ আসবে, কখন একবার সামনে বসবে। নিয়মনীতি, আচার অনুষ্ঠান সব কিছুর বাইরে গিয়ে যেন তার ভেতরে কেবল এক অস্থির ভালোবাসার খোঁজ ছিল, যেখানে আজ আকাশ আর ইউভি কিংবা আরোহী আর অনুর বিয়ের ঘিরে নিয়ম মেনে সাজানো পরিবেশের দৈর্ঘ্য ধরে সবাই অপেক্ষা করছে। সেখানে জায়নের বিয়ের দিনটা একেবারে অন্যরকম গল্প হয়ে থেকে গেছে পরিবারের সবার মনে। হলঘরের ভিড়ের ভিতরে আলো ঝলমল আর হইচইয়ের মাঝে রায়ানের কানে ভেসে এলো এক চেনা কণ্ঠস্বর। রায়ন ভাই, কেমন লাগছে? শব্দটা শোনার সাথে সাথেই যেন রায়ানের বুকের ভেতর কেমন এক অজানা ঝড় বয়ে গেল। এতক্ষণে সে আকাশ আর ইউভির সঙ্গে ছিল, হাসি মজার ছবি তোলায় ব্যস্ত, কিন্তু মনটা অদ্ভুতভাবে খালি খালি লাগছিল। আসলে সে জানতো এই ভিড়ের মধ্যে তার চোখ সবসময় খুঁজছে কেবল মারিয়াকে। পেছন ফিরে তাকাতে যেন নিঃশ্বাস আটকে গেল। তার চোখের সামনে দাঁড়িয়ে আছে মারিয়া, তার দেওয়া সবুজ গাউনটায়, লম্বা খোলা চুল বাতাসে দোল খাচ্ছে, দুই হাত ভর্তি ডিজাইনার কাছের চুড়ি থেকে কাছের মিষ্টি টুংটাং শব্দ বেরিয়ে আসছে। সেই রূপে রায়ানের চোখ যেন ধাঁধিয়ে গেল। মনে হলো এই ভিড়ের মাঝে সে একাই আলো ছড়িয়ে দাঁড়িয়ে আছে। রায়ান তার কিশোরীর দিকে তাকিয়ে যেন নিজের বুকের ভেতরের অস্থিরতাকে শব্দে বেঁধে ফেলতে চাইল। গভীর আবেগ মাখা কণ্ঠে বলে উঠল, মৃত প্রাণীর জীবন্ত হয়ে ওঠার কারণের মতো লাগছিস। থমকে যাওয়া বাতাসের বুকে ঝড় তুলে দেওয়ার ক্ষমতার মতো লাগছিস। আমাবস্যায় জোনাকি হয়ে আলোর কিরণ ঠেলে দেওয়ার মতো লাগছিস তুই। কথার প্রতিটা শব্দে ছিল অব্যক্ত ভালোবাসা, এক অদম্য আকাঙ্ক্ষার স্বর। কিন্তু এত কাব্যিক অনুভূতি মারিয়ার মাথার উপর দিয়ে চলে গেল। সে চোখ পাকিয়ে বিরক্ত গলায় বলল, মানে?
রায়ান গভীর নিঃশ্বাস ছেড়ে 2 হাত কোমরে রেখে একটু বিরক্ত অথচ মায়াভরা সুরে বলল, কথাগুলো মনে করে রাখ। যেদিন তুই কথাগুলোর মানে বুঝবি সেদিন এসে জবাব দিবি, কারণ এই সব সব শব্দের মধ্যে আমার অনুভূতি খুঁজে পাবি। তার চোখে ভাসছিল একরাশ প্রতীক্ষা, যেন সে জানে একদিন এই কিশোরী তার কথার গভীরতা বুঝতে পারবে। একটু থেমে আবারও কঠিন অথচ নরম সুরে হুঁশিয়ারির মতো বলে উঠল, সোজা গিয়ে তিওয়াপুর পাশে বসবি। এদিক ওদিক লাফাতে দেখলে মায়ের একটাও নিচে পড়বে না। কথাটা বলার সময় তার চোখে মায়া লুকানো ছিল, কিন্তু স্বরটা রাগী গন্ডারের মতোই শোনালো মারিয়ার কাছে। মারিয়া ঠোঁট ফুলিয়ে ছোট বাচ্চাদের মতো মুখ গোমড়া করে বলে উঠল, ধুর, ভালো লাগে না। এক তো কি বলো বুঝি না, ওপর থেকে গন্ডারের মতো ধমকি দিতেই থাকো, জিজ্ঞেস করতে আসাই ভুল হয়েছে। এই বলে গোমরা মুখ করে পা ঠুকতে ঠুকতে চলে গেল সে। তার হাতের কাছে চুড়িগুলো টুংটাং করে কেঁপে উঠল। রায়ান তখন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, চোখ আবার গিয়ে আটকালো তার কিশোরী চলে যাওয়ার দিকে। ঠোঁটে অবচেতনভাবে একটা হালকা তেতো মিষ্টি হাসি ফুটে উঠল। ভেতরের অস্থিরতাকে সামলে নিয়ে আস্তে গলায় ফিসফিস করে বলে উঠল, যেতে দিচ্ছি, কারণ একবার ধরলে আর যেতে পারবি না বাচ্চা। কথাটার মধ্যে ছিল একরাশ গোপন টান, দখলদার ভালোবাসা আর এক অদম্য প্রতিশ্রুতি, যা হয়তো শুধু রায়ান নিজেই শুনতে পেল সেই ভিড়ের কোলাহলের ভেতর। জেমস এসে জায়নের কানে কানে কি যেন বলল। হঠাৎ জায়নের চোখে এক উজ্জ্বল ঝিলিক খেলে গেল। মুহূর্তে সে উঠে দাঁড়িয়ে তিয়াশার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলে উঠল, জান, বস, আমার ফ্রেন্ড এসে গেছে, রিসিভ করে আসি। তিয়াশা চুপচাপ মিষ্টি হাসি দিয়ে মাথা নাড়ল। তার চোখে যেন বোঝা যাচ্ছিল স্বামীর আনন্দ মানেই তার আনন্দ। জায়নের পা এগিয়ে গেল গেটের দিকে। গেটের কাছে পৌঁছাতেই যেন পুরো পরিবেশ বদলে গেল। কালো রঙের ঝকঝকে রোলস রয়েলস গাড়ি ধীর গতিতে এসে দাঁড়ালো। তার পেছনে এসে থামলো আরেকটা কালো রঙের জি ডে ভেগান, যার চাকা ঘুরতেই মনে হচ্ছিল মাটি কেঁপে উঠছে। পেছনের গাড়ি থেকে নেমে এলো 4 জন বিদেশি দেহরক্ষী। লম্বা চওড়া, চোখে কালো সানগ্লাস, গায়ে ব্ল্যাক স্যুট, হাতে রাইফেল। তাদের পায়ের শব্দেই যেন বাতাস ভারী হয়ে উঠল। মুহূর্তে বোঝা যাচ্ছিল এরা কেবল বডিগার্ড নয়, যেন চলন্ত দেওয়াল, যাদের উপস্থিতিতে কেউ সাহস করে নিঃশ্বাসও ফেলতে পারছে না। সামনের গাড়ির ড্রাইভিং সিট থেকে নামলো এক লম্বা সুঠামদেহী লোক। কালো জ্যাকেট, কালো জিন্স আর কালো ক্যাপ। তার গায়ে যেন এক রহস্যের আবরণ জড়িয়ে দিয়েছে। নিঃশব্দে কিন্তু কৃতিত্বে ভরা পদক্ষেপে সে এগিয়ে এসে প্যাসেঞ্জার সিটের দরজা খুলতেই মুহূর্তে চারপাশের মানুষের চোখ আটকে গেল সেই দরজার গায়ে। যেন পুরো হলঘর নিস্তব্ধ হয়ে একমাত্র সেই মানুষটির আগমনের অপেক্ষা করছে। গাড়ি থেকে নামার মুহূর্তে মনে হলো দমকা এক ঝড় বয়ে গেল। বাতাসের সঙ্গে তার দেহের তাপ আর ব্যক্তিত্ব যেন মিশে চারপাশের মানুষের শরীর কাঁপিয়ে দিল। জায়নের মতোই লম্বা, কিন্তু আরও বেশি রুক্ষ ও ভয়ানক আকর্ষণীয় টোন্ড ফর্সা গায়ের রং, সুঠাম ক্রিয়াময় দেহ, ডাক ব্লু প্যান্টেড ট্যাক্সোডোর ঝলমলে কাপড় গায়ে লেগে তার প্রতিটি মাংসপেশি রেখা ফুটিয়ে তুলেছে। বুকের ওপর কালো শার্টের দুটো বোতাম খোলা, সেখান থেকে উকি দিচ্ছে কালো কালি মাখা উল্কি, যেন এক অন্ধকার অতীতের গল্প বলছে। সবচেয়ে ভয়ঙ্কর আর একই সঙ্গে মোহনীয় ছিল তার ধূসর নীলাপ চোখ, যে চোখের দিকে তাকালে মনে হবে নিজের ইচ্ছে শক্তি কোথাও হারিয়ে যাচ্ছে, পতন অনিবার্য। পাতলা গোলাপি ঠোঁট নিকোটিনের দাগে হালকা বাদামি, কিন্তু তাতেও এমন এক দাপট লুকিয়ে আছে যে সবার বুকের ভেতর হাহাকার তুলল। আর দামি রিস্টওয়াচ, ব্যান্ডের জুতা, চওড়া কাঁধ আর হাঁটার ভঙ্গিতে প্রকাশ পেল এ লোকের আগমন মানে বিপদের অশনি সংকেত বটে। হলঘরের উপস্থিত সবাই হাঁ করে তাকিয়ে আছে, যেন সময় থমকে গেছে। কেবল জায়নের ঠোঁটে ফুটে উঠল এক প্রাণ খোলা হাসি। দুজনের চোখাচোখি হতেই যেন পুরনো বন্ধুত্বের উষ্ণতা আর ঝড়ের তেজ মিশে গেল। জায়ন এগিয়ে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। কায়ান, দেমির, আরসোলান হেসে উঠলেন। ভারী কণ্ঠে গম গম করে বলল, After so many months, bro, and you look so dashing, man. জায়ন হেসে পিঠ চাপড়ে জবাব দিল, অ্যান্ড ইউ লুক মার্ডারিয়াস ম্যান। দুজনের হাসাহাসি আর উচ্ছ্বাসের মধ্যে যেন ঘরটা আবার প্রাণ ফিরে পেল। তারপর কায়ান পাশে দাঁড়ানো টুপি পরা লোকটার দিকে আঙ্গুল তুলে বলল,
Meet my best friend, come bodyguard, Nikolai Russo. জায়ন নিকোলাইনের সঙ্গে দৃঢ় হ্যান্ডশেক করে ভেতরে নিয়ে গেল। তারপর তার মা বাবা আর পরিবারের সবার সাথে এক একে পরিচয় করিয়ে দিল। চারপাশে কৌতূহলী চোখ, নতুন মুখ দেখে ফিসফিসানি আর গভীর উপস্থিতির সঙ্গে এক ধরনের চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল হল ঘরে। এর মধ্যে কায়েন ভেতরে এসে চারপাশে দেখে একখানা হেসে উঠল। জায়নের কাঁধে হাত রেখে সে বলে উঠল, আমাদের ভাবি কোথায় ব্রো, যে আমার কোল্ড ম্যানের মন চুরি করে বসে আছে? জায়ন ঠোঁট কামড়ে একটু দুষ্ট হাসি দিয়ে কায়েনকে সেই দিকে ইশারা করল যেখানে তিয়াশারা বসে আছে। ভারী পদক্ষেপে ওদের দিকে এগোলো। কায়েন তার পিছনে আসছে 5 জন সুঠাম দেহরক্ষী। তাদের কালো পোশাক, শীতল চোখ আর চাপা দাপটে যেন গোটা কমিউনিটি হলটা মুহূর্তে কেঁপে উঠল। চারপাশে দাঁড়িয়ে থাকা নারী পুরুষ, বিশেষ করে মেয়েরা, বিস্ময়ে আর আকর্ষণে চোখ ফেরাতে পারছিল না। একদিকে জায়ন, অন্যদিকে তার বিদেশি বন্ধু কায়ান। যেন দুই ভিন্ন আভিজাত্যের আগুন। তিয়াশাদের কাছে পৌঁছাতেই কায়ানের চোখ আটকে গেল। মুহূর্তে তার দৃষ্টি চমকে উঠল তিয়াশার পাশে বসা রুবিনার দিকে। রুবিনা যেন হঠাৎই অস্বস্তিতে ঘেমে গেল। শাড়ির আঁচল শক্ত করে মুঠো করে ধরল। ঠোঁট শুকিয়ে আসছে, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ঠিক তখনই যেন সগর্বে সামনে গর্ব ভরে বলে উঠল তিয়াশাকে দেখিয়ে, মিট মাই ওয়াইফ, মাই লাইফ। তিয়াশা হালকা লজ্জায় মাথা নিচু করলো, আবার কায়েনের দিকে সালাম জানালো। পাশে বসা রুবিনা ইতিমধ্যে অস্থির হয়ে উঠেছে, কাপা হাতে শাড়ির প্রান্ত চেপে ধরেছে, যেন ভিড়ের মাঝে হঠাৎই নিঃশ্বাস নিতে পারছে না। কায়েন পাশের দেহরক্ষীরা পর্যন্ত কয়েক মুহূর্ত রুবিনার দিকে তাকিয়ে রইল, যা ওর অস্বস্তি আরও বাড়িয়ে দিল। কায়েন দৃষ্টি সরিয়ে আবার তিয়াশার দিকে তাকালো, ঠোঁটে বাঁকা হাসি আর কণ্ঠে মিশল কটাক্ষ আর প্রশংসা। তাহলে আপনি আমার কোল্ড ম্যানের মন লাইফ, ভেরি গুড, ভেরি গুড। তিয়াশা লাজুক ভঙ্গিতে সালাম করলো, তারপর জায়নের কানে কানে ফিসফিস করে বলল, নাইস চয়েস ম্যান, শি লুকস লাইক অ্যাঞ্জেল। কিন্তু জায়ন তৎক্ষণাৎ চোখ পাকিয়ে স্বরে খানিক গম্ভীর হয়ে জবাব দিল, ম্যান প্লিজ এরকম আর বলো না, আমি সহ্য করতে পারি না। কান হেসে আবার জায়নের পিঠ চাপড়ালো। সে হাসির ভেতর যেন খানিক ব্যথা শুন মিশে গেল। সে বলল, ডোন্ট ওয়ারি ম্যান, তুমি আমাকে ভালো করে চেনো। আমি শুধু একজনই ছিল, কিন্তু এখন সে আর নেই। এমন বলতে বলতে হঠাৎ রুবিনার দিকে এক পলক তাকালো কায়েন, তারপর ঠান্ডা কণ্ঠে আবারও যোগ করলো, কিন্তু আমার এক এনিমির আছে, তার দিকে নজর আমি নিশ্চয়ই রাখবো। কথাগুলো শেষ হতেই দুজন বন্ধু আবার জোরে জোরে হেসে উঠল। হাসির আড়ালে জমাট বাঁধা রহস্য আর পুরনো শত্রুতার ইঙ্গিত যেন কেউ টের পেল না। তবে রুবিনার অবস্থা তখন একেবারে খারাপ। সে ঘেমে চুপচুপে হয়ে গেছে, বুক ধকধক করছে আর চোখের পাতা থরথর করে কাঁপছে। তবুও মুখে কোনো শব্দ বেরোচ্ছে না। কায়েনের সরাসরি রুবিনার দিকে তাকিয়ে মুখে ব্যঙ্গের ছাপ নিয়ে তিয়াশাকে প্রশ্ন করল, উনি কে ভাবি? ওনাকে দেখে তো মনে হচ্ছে এক্ষুনি অসুস্থ হয়ে যাবেন। তিয়াশা কাঁধের ওড়না ঠিক করে হালকা হেসে বলল, ও আমার ফ্রেন্ড রিদিয়া রুবিনা শেখ। হ্যাঁ, একটু অসুস্থ লাগছে, তাই আমার সঙ্গে বসেছে। কায়েন ঠোঁট বাঁকি গলায় হালকা তাচ্ছিল মিশিয়ে বলে উঠল, ও আচ্ছা, শেখ। এরপর সে হাত বাড়িয়ে দিল রুবিনার দিকে আর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ব্যঙ্গ করে বলল, হ্যালো মিসেস শেখ। ও সরি মিস শেখ। চারপাশের পরিবেশ যেন মুহূর্তে জমাট বেঁধে গেল। জায়নের তীক্ষ্ণ চোখে ধরা পড়ছিল গন্ডগোলের আভাস, কিন্তু তার চতুর দিমাগ ঠিক বুঝতে পারছিল না আসল গলদটা কোথায়। রুবিনা নিঃশব্দে ঠোঁট কামড়ে চোখ ফিরিয়ে কায়নের হাত অগ্রাহ্য করলো, তারপর কেবল তিয়াশার দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলল, দোস্ত, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, চোখে মুখে পানি দিলে ঠিক হয়ে যাবে। এই বলে রুবিনা ছুটিকে ঢুকে পড়ল ওয়াশরুমে। ভেতরে ঢুকে যেন শ্বাস নিতে পারছিল না, বারবার টলমলো হাতে কল খুলে পানি ছিটা দিচ্ছিল চোখে মুখে। আয়নায় তাকিয়ে যেন নিজের প্রতিবিম্বকে বিশ্বাস করতে পারছিল না, যাকে এত বছর এড়িয়ে বাঁচতে চেয়েছে। সেই মানুষটা আজ তার সামনে এসে দাঁড়িয়েছে। ঠোঁট কাঁপছে, বুক ওঠানামা করছে অস্বাভাবিকভাবে। চোখের ভেতর এক অদৃশ্য ভয় গেঁথে বসে গেছে। প্রায় 10 মিনিটের মতো ওয়াশরুমে কাটানোর পর সে বেরোতে উদ্যত হলো। দরজাটা ঠেলে বাইরে আসতেই বুকটা হিম হয়ে গেল।
ঠিক দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কায়ান, ঠোঁটে বাঁকা হাসি, চোখে সেই পুরনো হিংস্র আলো। রুবিনা পাশ কাটিয়ে যেতে চাইলে পেছন থেকে ভেসে এলো কায়ানের কণ্ঠ। আচ্ছা, তাহলে আমার ফ্রেন্ডের ওয়াইফ আপনার বেস্ট ফ্রেন্ড মিসদের ফুটিয়া। ওপস, সরি মিসেস আরসালান। দেখে মনে হলো বিয়ের কথাটা এখনো হয়তো বেস্ট ফ্রেন্ডরা জানে না, তাই না মিসেস আরসালান? এক ঝলক দৃষ্টি ঘুরিয়ে রুবিনা তাকালো কায়ানের দিকে, চোখ দুটো যেন আগুনে জ্বলছে, দাঁতে দাঁত চেপে গর্জে উঠল। আপনার মতো একটা উলাউটা জায়ন ভাইয়ের মতো ভালো মানুষের ফ্রেন্ড হয় কি করে? যদি জানতাম এই চেহারাটা এখানে এসেও দেখতে হবে তাহলে আসতামই না। কায়ান ঠোঁট বাঁকিয়ে বিদ্রুপের হাসি ছুড়ে দিয়ে জবাব দিল। আমার বেস্ট ফ্রেন্ডরা জানে তুই কেমন ডেঞ্জারাস সবার লাইফে। রুবিনার বুক ওঠানামা করছে, কিন্তু স্বর আরও কঠিন, আরও ধারালো হয়ে বেরিয়ে এলো। জায়ন ভাই জানে আপনি কেমন? আমার পরিবারকে ভুল বুঝিয়ে আমাকে বিয়ে করেছেন, আমি যে কিনা আপনার দূর সম্পর্কের ভাগ্নি। আপনি কতটা জঘন্য। কান পকেটে হাত ঢুকিয়ে গম্ভীর নিঃশ্বাস ফেলে ভারী গলায় বলল। উড়ে এসে জুড়ে বসা ভাগ্নি ছিলেন মিসদের ফুটিয়া, বাট নাও ইউ আর মিসেস আরসালান অ্যান্ড তোকে দেখে অসুস্থ লাগছে, সো গিয়ে গাড়িতে বস। শরীর কাঁপছে রাগে। রুবিনা প্রায় থরথর করতে করতে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। বেরোনোর আগে ঘুরে তাকিয়ে চোখ লাল করে দাঁতে দাঁত চেপে মিডিল ফিঙ্গার দেখে গর্জে উঠল। ফাক ইউর গাড়ি, ফাক ইউর ব্লাডি হেল, শালা অ্যানাকোন্ডার জাত। ওই মুহূর্তে কায়নের গলায় ফেটে পড়ল এক ভয়ানক শীতল হাসি। হাসতে হাসতে বিষ ছুড়ে দিল। সরি টু সে মিসেসদের ফুটিয়া, আই কান্ট ফাক গার্লস লাইক ইউ, বাট ইউ ডোন্ট ওয়ান্ট আই উইল ফাক ইউ লাইক এ হর অ্যান্ড অল নাইট। হাওয়াই ভেসে এলো কথাগুলো। পা চালিয়ে যাচ্ছিল রুবিনা, মুখে আর কোনো উত্তর নেই, কিন্তু ভেতরে কান্না, অপমান আর ক্ষোভ যেন কানে আগুন ধরিয়ে দিল। বুকের ভেতর ধুকফুক করে চলছিল, মনে হচ্ছিল চারপাশের বাতাসটাই থেমে গেছে। বহুল কমিউনিটি হলে এখন যেন আনন্দ আর উত্তেজনার ঢেউ। চারজনকে ঘিরে দাঁড়িয়ে আছে পুরো পরিবারের সবাই। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব দাঁড়িয়ে আছে, চারিদিকে ঝলমল করছে আলোয়। কানে ভেসে আসছে হাসি, ঠাট্টা, কথোপকথনের গুঞ্জন। কিন্তু এই ভিড়ের মাঝেও একদিকে ইউভির চোখ যেন আটকে গেছে কেবল এক জায়গায়, তার হৃদয় পাখি অনন্যার দিকে। লাল বেনারসিতে বিয়ের সাজগোজে আজকের দিনে অনন্যাকে এতটা অপরূপ লাগছে যে ইউভির বুক কাঁপছে। তার মুখে স্পষ্ট হয়ে উঠেছে আবেগ আর অস্থিরতা। মনে হচ্ছে সে যেন কোনো অদৃশ্য শক্তির বাঁধনে বেঁধে গেছে। চোখ সরাতে চাইলেও পারছে না। অনন্যার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার গলা শুকিয়ে আসছে, অথচ দৃষ্টি ফেরানো তার কাছে যেন অসম্ভব এক কাজ। অনন্যা সম্পূর্ণ ভিন্ন অনুভূতিতে ভেসে যাচ্ছে। পরিবারের আত্মীয়দের সবার মাঝে এইভাবে বসে থাকার মধ্যেও সে অনুভব করছে ইউভির তীক্ষ্ণ দৃষ্টি তার উপর পড়ছে প্রতিক্ষণ। লজ্জায় তার সারা মুখ জুড়ে যেন 7 রঙের আলো নেমে এসেছে। গাল লালচে হয়ে উঠছে, ঠোঁট কাঁপছে, মাথা নুইয়ে ফেলছে নিচের দিকে। চোখ তো ইউভির চোখে মেলাতে পারছে না। বুকের ভেতর ধুকপুকানি আর কানে গরম হয়ে ওঠার অনুভূতি। আরেকদিকে আকাশ আর আরোহীর অবস্থাও কিছু কম নয়। আকাশে মনে হচ্ছে একেবারে বুক ফেটে যাবে উত্তেজনায়। সে বারবার বুকে হাত দিচ্ছে, শ্বাস সামলাতে পারছে না, মনে মনে বিড়বিড় করছে। হায় আল্লাহ, আজ আমি শেষ। এই মেয়ে আজকে আমার পুরোপুরি শেষ করে দেবে। তার চোখে স্পষ্ট ভয় আর মুগ্ধতা একসাথে খেলা করছে। আকাশের মুখ লাল হয়ে গেছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন হঠাৎ অজ্ঞান হয়ে পড়বে। আরোহী খুব ভালোভাবে বুঝতে পারছে আকাশের এই অস্বস্তির অবস্থা। তার চোখের মিষ্টি ভঙ্গিতেই ফুটে উঠেছে কৌতুক আর দুষ্টুমি। সবার ভিড়ে দাঁড়িয়ে থেকে হঠাৎই সে আকাশের দিকে চোখ টিপে দিল। মুহূর্তেই আকাশের চোখ বড় বড় হয়ে উঠল, শ্বাস গলায় আটকে গেল। চারপাশের সব কিছু যেন থমকে গেল তার কাছে। মনে হলো পুরো দুনিয়া একপাশে, শুধু এই চোখের ইশারাটাই তার জীবনে সবচেয়ে বড় ঝড়। হলভর্তি মানুষজনের ভিড়ও এই চারজনের ছোট ছোট আবেগ যেন চারপাশকে আরও উজ্জ্বল করে তুলছিল। হাসি, লজ্জা, উত্তেজনা সব কিছু মিলে যেন এক অন্যরকম এক পরিবেশ সৃষ্টি হচ্ছিল। হঠাৎ কাজী সাহেব তার সামনে কাগজপত্র খুলে বসলেন।
গম্ভীর অথচ শান্ত কণ্ঠে ঘোষণা দিলেন। বিসমিল্লাহি রহমানের রহিম। আজ আমরা আল্লাহর নামে রাসূলুল্লাহ এর সুন্নাহ মোতাবেক 2 জোড়া তরুণ পবিত্র নিকাহ সম্পাদন করতে যাচ্ছি। সবাই নিস্তব্ধ হয়ে গেল, শুধু বুকের ধকধক শব্দ শোনা যাচ্ছিল। প্রথমে নাম ডাকা হলো ইউভিকে। সাদা শেরওয়ানিতে মাথায় পাগড়ি বেঁধে বসে আছে। কাজী সাহেব গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, আসমানি ইউহান চৌধুরী, আপনি কি অনন্যা রাত্রি চৌধুরীকে মোহরানা হিসেবে নির্ধারিত 20,01,000 টাকায় আল্লাহর সন্তুষ্টির জন্য স্ত্রী হিসেবে কবুল করলেন? তাহলে 3 বার কবুল বলেন। ইউভান এক মুহূর্ত চোখ তুলল অনন্যার দিকে। অনন্যা মাথা নিচু করে বসে আছে, হাতের আঙ্গুল কাঁপছে। সেই দৃশ্য দেখে ইউভানের বুক ভরে গেল। সে দৃঢ় স্বরে উত্তর দিল, কবুল কবুল কবুল। চারপাশে একসাথে মাশাল্লাহ বলে উঠল। মেয়েরা গোলাপের পাপড়ি ছুঁড়ে দিল। ছোট ভাই বোনেরা খিলখিল করে হাসছে। তারপর অনন্যাকে জিজ্ঞেস করলেন কাজী সাহেব, অনন্যা চৌধুরী, আপনি কি আসমিন ইউভান চৌধুরীকে মোহরানা হিসেবে নির্ধারিত 20,01,000 টাকায় আল্লাহর সন্তুষ্টির জন্য স্বামী হিসেবে কবুল করলেন? তাহলে কবুল বলেন। অনন্যার ঠোঁট কাঁপল, গলা শুকিয়ে এলো। একটু থেমে ইউভির দিকে হালকা নিচু স্বরে বলল, কবুল কবুল কবুল। এই এক শব্দে চারপাশ হাততালিতে দেওয়ায় হাসি খুশিতে ভরে উঠল। ইউভানের চোখে পানি চিকচিক করলো, আর অনন্যা মাথা নিচু করে লজ্জায় লাল হয়ে গেল। এরপর ডাকা হলো আকাশকে। আকাশের অবস্থা তখন একেবারে ঘাম ঝরানো। সে বারবার বুকে হাত দিচ্ছে, মুখে বিড় করছে। হায় আল্লাহ, আজ আমি শেষ। কাজী সাহেব আকাশের দিকে তাকিয়ে বললেন, আকাশ খান, আপনি কি আরোহী ইয়াসমিন চৌধুরীকে মোহরানা হিসেবে নির্ধারিত 20,01,000 টাকায় আল্লাহর সন্তুষ্টির জন্য স্ত্রী হিসেবে কবুল করলেন? তাহলে 3 বার কবুল বলেন। আকাশের চোখ আর চোখে আরোহীর দিকে গেল। আরোহী মুখ নামিয়ে হেসে ফেলছে। সে দৃশ্য দেখে আকাশ বুক ঠুকে বলে উঠল। কবুল কবুল কবুল। শেষে কাজী সাহেব আরোহীর দিকে তাকালেন। আরোহী ইয়াসমিন চৌধুরী, আপনি কি আকাশ খানকে মোহরানা হিসেবে নির্ধারিত 20,01,000 টাকায় আল্লাহর সন্তুষ্টির জন্য স্বামী হিসেবে কবুল করলেন? আরোহী সবার সামনে কিছু বলার সাহস পাচ্ছিল না। ঠোঁটের কোণে হাসি লুকিয়ে নিচ্ছিল। একটু মাথা নামিয়ে ধীরে ধীরে বলল, কবুল কবুল কবুল। এবার সবাই একসাথে হাততালি আর দোয়া দিয়ে উঠল। প্রবীণরা হাত তুলে দোয়া করলেন, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জা বাইনাকুমা ফি খাইর। কাজী সাহেব ঘোষণা করলেন, আলহামদুলিল্লাহ, 2 জুটি এখন থেকে স্বামী স্ত্রী। চারিদিক মুহূর্তেই হাসি, আনন্দ, ফুলের বৃষ্টি আর মিষ্টি বিলিতে ভরে উঠল। ছোটরা কোণে দুজনের মাথায় গোলাপ ছিটিয়ে দিল। ছেলেরা বড়দের কাঁধে তুলে নিল। মেয়েরা উল্লাসে গলা নামিয়ে গান ধরল। এবারের চৌধুরী পরিবারের এই আয়োজনে 2 জুটি ইউভি অনন্যা আর আকাশ আরোহী আলো নামে সবার আশীর্বাদে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। এত লোকের ভিড়, চারপাশে আলোর ঝলকানি, হাসি খুশির কলরব। কিন্তু সেই ভিড়ের মধ্যেই যেন ঠিক পেছন থেকে তিয়াশাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। তার চোখে মুখে স্পষ্ট, পৃথিবী যাই বলুক না কেন, তার বউকে নিজের কাছ থেকে এক মুহূর্তের জন্য সরিয়ে রাখা যাবে না। এত লোকের উপস্থিতিতেও যেন তার নিজের ছোট্ট দুনিয়াটা শুধু তিয়াশা আর সে। তিয়াশা একটু মাথা কাত করে নরম সুরে ঠোঁটে দুষ্ট হাসি মেখে বলল, বর, আমরা অনেক তাড়াতাড়ি বিয়ে করে ফেলেছি। এদের দেখে আমার আবার বিয়ে করতে ইচ্ছে হচ্ছে। যেন কথাটা শুনে বুক ভরে নিঃশ্বাস নিল। তার চোখে এক মিলান অথচ গভীর হাসি ফুটে উঠল। সে তিয়াশাকে আরো শক্ত করে কাছে টেনে নে গম্ভীর অথচ ভালোবাসায় ভরা কণ্ঠে ফিসফিস করে বলল, আমার বয়স 32 বেবি। আমার মনে হয় আমাদের বিয়ে অনেক দেরি করেই হয়েছে জান, কিন্তু তুই যদি চাইছিস আমি তোকে আরো 10 বার বিয়ে করতে রাজি আছি। এই এক কথায় তিয়াশার চোখ মুখ একেবারে ঝলমল করে উঠল। সে যেন ভিড়ের মাঝেই অস্থির হয়ে উঠল। লজ্জায় রঙিন হয়ে গেল গাল দুটো। জায়ন আবারও থেমে ঠোঁটের কোণে এক বাঁকা হাসি মেখে যোগ করল, কিন্তু বিয়ের সঙ্গে 10 বার হাই লেভেলের বাসরও দিতে হবে কিন্তু। কথাটা কানে আসতেই তিয়াশা হঠাৎ পেছন ফিরল। পুরো কুচকে চোখ পাকি ফোঁস করে বলল, এমনভাবে বলছো যেন তুমি নর্মাল বাসর সারো সব সময়। জান আবারও তাকে সামনে ফিরিয়ে নিয়ে নিজের বাহুতে আটকে ফিসফিসিয়ে বলল, জান, 1 মাস তোকে ঠিক করে ছুঁই না। বুঝতে পারছিস তো শরীরের মধ্যে কত পরিমাণ আগ্নেয়গিরি জমে আছে। শুধু একবার আমাকে সুযোগ দে, তারপর দেখবি তুই নিজেই বলবি
এতদিন যা ছিল সব নর্মাল বাসর ছিল। তিয়াশা কথাটা শুনে হাঁ করে তাকিয়ে রইল। তার চোখ বড় বড় হয়ে গেল, শ্বাস ভারী হয়ে উঠল, বুক ধকধক করছে, রাগে গজগজ করতে করতে গলাটা কাঁপল। খবিশের বাচ্চা, লুইচ্চা বেটা, জীবনে শুধরাবে না তুমি। তুমি এসব করতে যাচ্ছ, আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছ না? যেমন একটু বিচলিত হলো না, বরং দু চোখে দুষ্টু জ্যোতি নিয়ে ঠান্ডা স্বরে বলল, হ্যাঁ শোনা, তোকে কত কিছু ঘুরিয়ে দেখাবো। দিনের বেলায় আকাশের তারা দেখাবো, প্যারাডাইস দেখাবো, জান্নাত দেখাবো। প্রথম কথাটা বুঝতে না পেরে তিয়াশার ভুর আরও কুঁচকে গেল, যেন বিভ্রান্তি চেপে ধরেছে। কিন্তু জায়নের ঠোঁটে বাঁকা হাসি ফুটতেই মাথার ঘণ্টা বেজে উঠল তিয়াশার। মুখের আগে লাল করে দাঁত কিরমির করে হাত ছাড়িয়ে গজগজ করতে করতে পাশ কাটিয়ে চলে গেল। শয়তান বজ্জাত বেটা। জায়ন নির্লিপ্ত ভঙ্গিতে দুহাত পকেটে ঢুকিয়ে মুচকি হেসে তার পেছন পেছন হাঁটতে হাঁটতে বলল, জান, শয়তান এখনো ভর করেনি, যখন করবে তখনই টের পাবি। চারপাশে সবাই মজা দেখছে, কেউ হাসছে, কেউ ঠোঁট কামড়ে লজ্জা চেপে রাখছে। তিয়াশা গজগজ করতে করতে তার বান্ধবীদের পাশে গিয়ে বসে পড়ল। ওদিকে রুবিনা তো বিয়ে শুরু হওয়ার আগেই চলে গিয়েছে, আর জায়নের ঘনিষ্ঠ বন্ধু কেন কিছুক্ষণ আগে জরুরি কাজের অজুহাত দেখে বিদায় নিয়েছে। শালা বজ্জাত পোলা আমার মেয়েটারে জোর করে বিয়ে করাই দিল। আমার ছোট্ট মেয়েটাও ওই আদ্দামটা ছেলের লাগে বিয়ে হয়ে গেল এই হারামজাদার জন্য। কথাটা বলতে গিয়ে যেন বুক ফেটে রাগ কষ্ট সব একসাথে বেরিয়ে আসছিল তাহসান সাহেবের গলায়। পাশে বসা আত্মীয়রা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করে উঠল। মোজাম্মেল সাহেব সেই ফুঁসে ওঠা মুহূর্তেই এক নিঃশ্বাস টেনে নিয়ে মুখ ভরে ঝেড়ে ফেলেন ভেতরে ক্ষোভ, তারপর হঠাৎ করে গর্জে উঠলেন, আমার মেয়েটার বিয়েটাও এক হারামজাদার জন্য দিতে হলো। আমার মেয়েটারে এক বদমাইশের হাতে তুলে দিতে হলো। হারামজাদাটা আমায় এখন ধমকানি দিচ্ছে যে আমার লুঙ্গি ঝড়ে উড়ে গেছে। কথাটা শেষ হতেই তাহসান সাহেব এবার মোজাম্মেলের দিকে কটমট তাকিয়ে বুড়কুচকে দাঁতে দাঁত চেপে গর্জে উঠলেন, কোন হারামজাদার কথা বলছো মোজাম্মেল ভাই? তার স্বরে যেন এক ধরনের হুমকি, আবার বুকের ভেতরে টকবকে উত্তাপও মিশেছিল। চারপাশে থমথমে নীরবতা নেমে এলো। মোজাম্মেল সাহেব তার কিরমির করে গলায় রগ ফুলিয়ে উত্তর দিলেন, তোমাদের বাসায় তো 4টা হারামজাদা, তার মধ্যে বড় হারামজাদা পাওয়ার সবখানেই চলে। এখন নাম কওয়াও যাবে না, শুনলে এবার ল্যাংটা করেই ফাটাবে। এবার যেন ঘরে কেউ নিঃশ্বাস নিতেও ভুলে গেল। ভেতর ভেতরে আবার কারোর মুখে চাপা হাসি ফুটে উঠল, কিন্তু কেউ সাহস করে হেসে ফেল না। তাহসান সাহেব এবার এমন ভঙ্গিতে দাঁত মুখ খিচিয়ে কথা বলল যেন পুরো ঘর বজ্রপাত হলো। ওই বজ্জাতের কথাই আমি বলতেছি মোজাম্মেল ভাই, কিন্তু বজ্জাতটারে আমি জম্মের ভালোবাসি। আমি বলতেই পারি আমার ভাতিজারে, কিন্তু আমার ভাতিজারে অন্য কেউ হারামজাদা বলবে সেটা আমি মানব না মোজাম্মেল ভাই। তাই তোমারে আজ আমি ল্যাংটা করেই বাসায় পাঠাবো আমার ভাতিজারে বলে। এই কথাটা শোনা মাত্রই এক অদ্ভুত পরিবেশ তৈরি হলো। মোজাম্মেল সাহেব শ্বাস আটকে তাকিয়ে রইল। মোজাম্মেল সাহেবের চোখ তখন বড় বড়, ঠোঁট শুকনো, কণ্ঠ কাঁপছে ভয়ে। হঠাৎই থতমত খেয়ে কাকুতি মাখা স্বরে বলে উঠলেন, ভাই এটা তুই করিস না, মাপ চাই ভাই। সামনে তাকে বুক চওড়া করে ঠান্ডা অথচ দৃঢ় গলায় তাহসান সাহেব বললেন, নেক্সট টাইম যেন না শুনি মোজাম্মেল ভাই। আমার পরিবারের সব ছেলে মেয়ে আমার কলিজার টুকরা। তারপর আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে মাথা উঁচু করে ওনার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তিনি বেরিয়ে গেলেন। তার চলার ভঙ্গিতে ছিল গর্ব, আত্মবিশ্বাস আর নিঃশব্দ হুমকি ছায়া। পেছনে বসে থাকা মোজাম্মেল সাহেবের মুখ হাঁ হয়ে গেল, চোখে মুখে স্পষ্ট হতভম্ব ভাব। বুকের ভেতর কেমন যেন ভয় অস্বস্তি জমে গেল। মাথা নাড়তে নাড়তে মনে মনে বিড়বিড় করলেন, সব এক গোয়ালের গরু। চারপাশে এবার আবারও হালকা হাসির ফিসফিস শব্দ শুরু। আন্টিরা ভুরু কুচকে একে অপরের দিকে তাকালেন। তরুণরা মুখ চাপিয়ে ফিসফিসিয়ে হাসল। বাচ্চারা তো কিছুই বুঝল না, শুধু বড়দের দিকে চেয়ে রইল। পুরো দৃশ্যটা রাগ, কষ্ট, মজা আর খুনসুটিতেই মিশে একেবারে জমজমাট হয়ে উঠল। খাওয়া দাওয়া শেষ করে আত্মীয় স্বজনেরা এক একে বিদায় নেওয়ার পর বিশাল কমিউনিটি হলটা যেন হঠাৎ করে ফাঁকা হয়ে গেল। সারাদিনের হইচই থেমে গিয়ে কেবল চেয়ার টেবিলের টুংটাং শব্দ আর শ্রমিকের গুছিয়ে নেওয়ার ব্যস্ততায় ভেসে আসছিল। চৌধুরী পরিবারের সদস্যরা তখনও দল বেঁধে গুছিয়ে বের হচ্ছিলেন, কারো মুখে তৃপ্তির হাসি, কার চোখে ক্লান্তি ছাপ।
আবার কারোর মনে কেবলই আনন্দ আর উত্তেজনা। আজকে দিনটা এতটাই বিশেষ ছিল যে কেউ সহজেই ভুলতে পারবে না। গাড়ির জানালা দিয়ে শহরের আলো ঝলমল করে ভেসে আসছিল, আর ভেতরে ছিল নানা রকম কথাবার্তা আর খুনসুটি। কেউ ক্লান্তির ভান করে হাই তুলছিল, কেউ আবার হাসতে হাসতে বলছিল এত খাওয়া হলো যে শ্বাস নেওয়াই যাচ্ছে না। রাত 10টার দিকে বাসে পৌঁছে গেল, কিন্তু ততক্ষণে সবার মধ্যে একটা দুষ্টু উত্তেজনা জমে উঠছিল। কান সামনে অপেক্ষা করছে একেবারেই অন্যরকম যাত্রা। আজ আর কোনো নিয়ম মানা হবে না, কোনো বাঁধভাঙ্গা আচরণ বা শৃঙ্খলা নেই, কারণ চোখের সামনে ভেসে উঠছে ভোর রাতের ফ্লাইট। জয়ন্তী আসা ইউভি, অনন্যা, আকাশ আরোহী যেন নতুন এক দুনিয়া দরজা খুলে ফেলেছে। সবে ফ্রেশ হয়ে যে যার মতো ব্যাগ গুছিয়ে প্রস্তুত হচ্ছিল। মাথার ভিতর কেবল মালদ্বীপের সমুদ্রের নীল জল, আকাশের তারা আর একসাথে কাটানো অনন্ত সময়ের স্বপ্নদায়ী ক্লান্তি কিংবা রাত জাগা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। পুরো পরিবেশটা ভরে উঠছিল হাসি ঠাট্টা, মজা আর অদ্ভুত এক উত্তেজনায়। যেন আজকের রাতটা তাদের কাছে শুধু একটা যাত্রা নয়, বরং জীবনে নতুন অধ্যায়ের প্রবেশের প্রথম পদক্ষেপ। রাত তখন প্রায় 11টা বাজে। ঢাকা শহরের রাস্তাগুলো প্রায় ফাঁকা, শুধু দু একটা গাড়ির আলো হনিয়ে ছুটে যাচ্ছে। সে নির্জন রাতের ভেতর দিয়ে চৌধুরী পরিবারের দুটো গাড়ি সোজা এয়ারপোর্টের দিকে যাচ্ছে। গাড়ির ভেতরে সবার মনে উত্তেজনা, হাসি, ক্লান্তি আর নতুন অদ্ভুত এক আনন্দ। একসাথে হানিমুন যাওয়ার মজা তো অন্যরকমই। কিছুক্ষণ পরেই এয়ারপোর্টের আলো চোখে পড়ল। এয়ারপোর্ট পৌঁছাতেই গাড়ি থেকে নামার মুহূর্তটা যেন সকলে এক সিনেমার দৃশ্য, প্রত্যেকটা মুখে আলাদা আভা, পোশাকে আধুনিকতা, ভঙ্গিমায় তারুণ্যের ঝলক। দূর থেকে দেখলে মনে হচ্ছিল সিনেমার তারকারা গাড়ি থেকে নামছে। পুরো এয়ারপোর্টে দৃষ্টি কেড়ে নেওয়ার মতো, যেন অন্য এক রূপে হাজির হয়েছে। হোয়াইট পেলো টি শার্ট, গলায় হালকা আকাশি সোয়েটার, ডেনিম জিন্স আর পায়ে অ্যাডিডাস এর শুজ। চুলগুলো আজ ব্যাক ব্রাশ নয়, বরং সিল্কি চুলে সামান্য ঝুঁকে এসে একেবারে মায়াবী আভা ছড়াচ্ছিল। হাতে বেল্টওয়ালা রিস্টওয়াচ যেন পুরো লুকটাকে পরিপূর্ণ করেছে। এয়ারপোর্টের ভেতরে প্রায় প্রতিটি মেয়ের চোখ অনায়াসে তার দিকে গিয়ে পড়ল, কিন্তু সেই নজরদারি একবারই সহ্য হলো না তিয়াশার। মুখগুলো মুহূর্তেই বদলে গেল। ঠোঁট চেপে ধরে রাগী চোখে চারপাশে তাকালো। নিজের বরের হাত শক্ত করে দু হাত দিয়ে চেপে ধরল, যেন সবার সামনে স্পষ্ট ঘোষণা, এই মানুষটা শুধু আমার। বরের সাথে মানানসই সাজে তার উপস্থিতি কম ছিল না। হোয়াইট সুতির গাউন, পায়ে হোয়াইট স্নিকার্স, খোলা লম্বা চুল আর ঠোঁটে হালকা লিপস্টিক। ওদের দুজনকে একসাথে দেখে অন্যরাও মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। আকাশ ছিল একেবারে কোলো ভঙ্গিতে, হাঁটু ছোঁয়া শর্টস, কালারওয়ালা টি শার্ট, স্নিকার্স আর হাতে বেল্টওয়ালা ঘড়ি। তার পাশে দাঁড়ানো আরোহী ব্ল্যাক হাই ওয়েস্টার্ন জিন্স আর বাদামি টপে যেন একেবারে ঝকঝকে লাগছিল। চুলগুলো পনিটেলে বাঁধা, পায়ে স্নিপার্স স্যান্ডেল, চোখে মুখে আত্মবিশ্বাস। অন্যদিকে ইউভির আরামপ্রিয় স্টাইল ওভারসাইজ টি শার্ট, ব্যাগি কার্গো প্যান্ট, হাতে স্মার্ট ওয়াচ, পায়ে স্নিকার্স। তার পাশে অনন্যা ডার্ক ব্লু স্কার্ট আর হোয়াইট টপে, পায়ে ফ্ল্যাট স্যান্ডেল, চুল ছোট্ট পাঞ্চ ক্লিপে আটকানো, সিম্পল অথচ আকর্ষণীয়। আর ছেলেরা সবাই ফর্মাল লুক বাদ দিয়ে স্বাভাবিক সাজে এসেছে, আর তাদের পাশে থাকা বউরা দুহাতে বরের হাত জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছিল প্রত্যেকটা মেয়ের নজরকে বুঝিয়ে দিতে এই পুরুষগুলো একান্তই তাদের লাগেজগুলো ড্রাইভার চাচারা লাগেজ কার্টের উপরে উঠে বিদায় জানিয়ে দিল। ছেলেরা তাদের লাগেজ কার্ট যে যার দুই হাত ধরে এয়ারপোর্টের ভেতরে আগাতে লাগলো। যেন বাঁকা হাসি দিয়ে তিয়াশার কানের কাছে গিয়ে ধীরে ফিস করে বলল, বউ, ইউ ফিল জেলাস? তিয়াশা সঙ্গে সঙ্গে মুখ বাঁকিয়ে চোখ কুচকে তাকালো জায়নের দিকে। ঠোঁটে একরাশ অভিমান আর খুনসুটি ঝিলিক। সে ভুর উঁচিয়ে উত্তর দিল, আচ্ছা, যখন কোনো ছেলে আমার দিকে তাকাবে তখন আমিও বলবো আর ফিল জেলাস। শুনেই জায়নের চোখ বড় বড় হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে উঠল, যেন সে এই মুহূর্তেই ভিতর থেকে কেঁপে উঠল। কণ্ঠে হুঁশিয়ারির ঝাঁজ মিশিয়ে বলে উঠল, আমি কিছু বলছি না, মুখ থেকে যেন এসব না বেরোয়।
ঠিক তখনই পাশের গেট দিয়ে হেঁটে আসা দুটো বিদেশি মেয়ে আকাশ আর জায়নের দিকে তাকে দুষ্ট হাসি দিল। এক মেয়ে সরাসরি আকাশকে চোখ মেরে দিল, আরেক মেয়ে জায়নের দিকে ফ্লাইং কিস ছুড়ে দিল। মুহূর্তেই এয়ারপোর্টের বাইরের চারপাশের পরিবেশে জমে উঠল, যেন আগুনে ঘি পড়েছে। ইউভি আর অনন্যা হাসি চেপে রাখতে পারছে না, মুচকি মুচকি তাকাচ্ছে। কিন্তু তিয়াশা আর আরোহীর চোখে যেন বজ্রপাত নামলো। আকাশ আর জায়ন থতমত খেয়ে গেল, একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারল আজ রক্ষা নেই, কারণ জানে তাদের বউ এবার এই মেয়ে দুটোর হাল খারাপ করে ছাড়বে। আর যদি বাধা দিতে যায় তার প্রভাব পড়বে আকাশ আর জায়নের উপর। তাদের বউয়েদের চোখে এখন রাগের আগুন, মুহূর্তে ঝড় উঠতে চলেছে। জায়নের বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বাল গেল আমার হানিমুন। তিয়াশা জায়নের হাত শক্ত করে টেনে নিল, আরোহী আকাশের হাত মুঠো করে চেপে ধরল। দুজনার মুখে আগুন জ্বলা দৃঢ়তা সরাসরি হাঁটতে হাঁটতে চলে গেল ওই দুটো মেয়ের সামনে। চারিদিকের যাত্রীরা তাকিয়ে দেখছে, যেন এয়ারপোর্টের মাঝখানে এক সিনেমার দৃশ্য শ্যুট হচ্ছে। আকাশ তো হা হয়ে গেল, মনে মনে ভাবছে আজ আর বাঁচবো না। একদিকে তিয়াশা জায়নের হাত শক্ত করে টেনে ধরল, আরোহী আঁকড়ে ধরল আকাশের হাত। দুজনে একসাথে টানতে টানতে এগিয়ে গেল ওই বিদেশি মেয়েদের দিকে। দৃশ্যটা এতটাই আশঙ্কিক যে যাত্রীদের চোখ আটকে গেল। এয়ারপোর্ট যেন মুহূর্তে নাট্যমঞ্চে পরিণত হলো। বিদেশি মেয়েদের সামনে দাঁড়াতে আরোহী একেবারে আগুন ছড়িয়ে নিজের বাঁ হাত উঁচিয়ে অনামিকা আঙ্গুল দেখে গর্জে উঠল। ভালো করে চোখ দিয়ে দেখে না ফকিন্নির দল, আমি ওর বিয়ে করা বউ। কত বড় ছোট লোক তোরা, পাশে দেখতেছিস বউ রয়েছে তবু লাইন মারিস। আমার বরের উপর আর ভাইয়ার উপর চোখ গলালির বউ। ওদিকে তিয়াশা তো আর থেমে নেই, রাগে তার মুখ টকটকে লাল, যেন একেবারে বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়বে। সে আঙ্গুল চোখের দিকে তাক করে ভয়ঙ্কর স্বরে বলল, আমি তো ওদের ঠোঁট আর চোখ গালিয়ে দিব। শালা বান্দির বাচ্চা, আমার বরকে চুমু দিস? ওরে ফকিন্নির বাচ্চা ফকিন্নি। আরোহীর আর তিয়াশার এই তেজি ভঙ্গি দেখে চারপাশের মানুষ হতভম্ব। কেউ হেসে ফেলেছে, আবার কেউ ফিসফিস করছে। বাংলাদেশি বউ মানে এমনই। জায়নের বুক কেঁপে উঠল। সে দ্রুত তিয়াশার কোমর জড়িয়ে ধরে ভেতরের দিকে টেনে নিল, ঠোঁটে জোর করে হেসে গেল। গলাটা কেঁপে উঠল, তবুও কাপা গলায় শান্ত করার চেষ্টা করলো। ব্যাস জান ব্যাস, আমরা হানিমুন যাচ্ছি না, মুড খারাপ করে না বউ। কিন্তু তিয়াশার ভুরু কুঁচকে আছে, চোখ থেকে রাগে ঝিলিক পড়ছে। সে মুখ ফুলিয়ে একরাশ অভিমান নিয়ে বলে উঠল, তোমরা দুজন কিছু করেছো ওই মেয়ে দুটোর দিকে তাকিয়ে, নইলে ইউভি ভাইয়ার দিকে তো কেউ কিছু করলো না, তোমাদেরই কেন করলো? ছাড়ো আমায় তুমি। জায়নে চোখ বড় বড় হয়ে গেল, মনে মনে ভাবল, এই বউকে এখন ছাড়লে বউ কোন দিকে হাঁটা দেবে তার ঠিক নেই। তাই তিয়াশা যতই রেগে যাক না কেন, সে শক্ত করে এক হাত আঁকড়ে রাখলো, আরেক হাতে লাগেজ ক্যাট। ওদিকে বিদেশি মেয়েরা আরোহীর কথা কিছুই বুঝল না, কিন্তু তাদের চোখে ধরা পড়েছে রাগের তীব্রতা। আরোহীর আঙ্গুলের আংটি দেখে আজ করতে দেরি হলো না, ওরা আসলেই ম্যারিড কাপল। দুটো মেয়ে চুপচাপ কিছুটা পেছনে সরে গেল। ঠিক তখনই আকাশ কানে কানে বলল আরোহীকে নরম স্বরে, শোনা চলো, এটা এয়ারপোর্টে সিন ক্রিয়েট করে না শোনা। কিন্তু আরোহীর চোখে আগুন। সে কটমট করে তাকালো আকাশের দিকে, ঠোঁটে ঝড়ের গর্জন। রাঙ্গামুলোর বাচ্চা, তোরা তো আমি পরে দেখতেছি। আকাশ থরথর করে কেঁপে উঠল, গলাটা শুকিয়ে গেল। সে কাপা গলায় পড়ল, কিন্তু আরোহী একেবারেই শুনছে না। রাগে গজাতে গজাতে ভেতর দিকে হাঁটতে হাঁটতে গর্জে উঠল, তোর দিকে কেন চোখ মারলো? নিশ্চয়ই তুই চোখ মারছিস। আকাশ হতভম্ব, যেন আকাশ থেকে পড়ছে। তড়িঘড়ি করে দৌড়ে গেল আরোহীর পেছনে, আতঙ্কিত স্বরে বলতে লাগলো। কিন্তু আরোহী এখন এতটাই ক্ষেপে গেছে যে কানে কিছুই ঢুকছে না। ইউভি অনুর হাত ধরে পাশে দাঁড়িয়ে হাসি থামাতে না পেরে মুচকি মুচকি হেসে বলে উঠল, দুটোই পাগল। হাসি, রাগ আর খুনসুটির ঝড়ে এয়ারপোর্টের পরিবেশ মুহূর্তেই জমে উঠল, যেন সবাই জানল এই দম্পতিদের জীবনে ঝগড়াটাও প্রেমের আরেক রূপ। আর মজার এপিসোড না হলে তাদের গল্প অসম্পূর্ণই থেকে যায়। বোর্ডিং পার্টস কমপ্লিট হতেই যেন চারপাশের হইচই মিলান হয়ে গেল। শুধু স্পষ্ট হলো যেন আর তিয়াশার ভেতরে টানা পড়ন। যেন হাত শক্ত করে চেপে ধরেছে তিয়াশার নরম আঙ্গুলগুলো, যেন সেই স্পর্শ দিয়ে সব রাগ অভিমান মুছে দিতে চায়। কিন্তু তিয়াশার মুখ তখনও রাগে লাল,
আগুনে জ্বলছে চোখ দুটো, যে দিশেই চাহনিতে স্পষ্ট সে এখনও সহজে নরম হবে না। অন্যদিকে আকাশ এখন মিষ্টি ভঙ্গিতে আরোহীর হাত ধরতে গেল, তখন আরোহী ছটকা মেরে হাত ছাড়িয়ে নিল। ঠোঁট ফুলিয়ে একপাশে তাকালো, তার চোখে মুখে অভিমান জমে আছে, যেন আকাশকে সহজে ক্ষমা করার মোটে নেই। এই 3 দম্পতির মধ্যে একমাত্র শান্তি আর হাসির ঝলক ছড়িয়ে আছে ইউভি আর অনুর মধ্যে। ইউভির মনে তখন আনন্দের ঝড়, সে ভিতর ভিতর স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে বলে উঠল, কবের বাচ্চা বেঁচেছি ভাই, নইলে এক মেয়ে যে আমার দিকে হাত দেখাইছে, এই আমার পাখি দেখলে ঘুরতে যাওয়া তো দূর, কতদিন ছুঁতে দিত না তার ঠিক নেই। ভাবতেই ঢোক গিলে ফেলে সে, চোখ মুখ উজ্জ্বল হয়ে যায়। প্রাণ খুলে হেসে অনুর হাত জড়িয়ে ধরে রাখে। অনুও তখন হাসি মাখা মুখে চুপচাপ স্বপ্নে ডুবে গেছে, মন ভরে ভাবছে।